আসসালামু আলাইকুম। পৃথিবীর ৭টা মহাদেশের মধ্যে সবচেয়ে শীতলতম মহাদেশের নাম অ্যান্টার্কটিকা, যেখানকার তাপমাত্রা মাঝে মাঝে -90°C কাছাকাছি পৌঁছে যায়। আর শীতকালে এখানকার পরিবেশ এতটাই খারাপ হয় যে সেই সময় ৬ মাসের জন্য এখানে কোনো মানুষের পক্ষে একদমই যাওয়া সম্ভব নয়। তাই এখানকার নিজস্ব কোনো জনবসতি নেই। শুধুমাত্র বিজ্ঞানের গবেষণা করার জন্য বিভিন্ন দেশের তরফ থেকে এখানে বেশ কিছু রিসার্চ ক্যাম্প তৈরি করা আছে। আর মাঝে মাঝে বিভিন্ন বিজ্ঞানীরা নিজেদের গবেষণা করার জন্য এখানে এসে থাকেন। আজকের গল্পটা এরকমই একটা সায়েন্স ক্যাম্পে থাকা একজন ট্যুর গাইড আর তার পোষা ৮টি কুকুরকে নিয়ে, যেখানে অ্যান্টার্কটিকার হাড়হিম করা ঠান্ডায় তার মালিক তাদের সেখানেই ছেড়ে আসে। আর কুকুরগুলো প্রায় দীর্ঘ ৬ মাস ধরে প্রকৃতির সাথে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। এই সত্যি ঘটনা থেকে তৈরি এই সিনেমার নাম 8 বিলো। তো গল্পটা শুরু হয় অ্যান্টার্কটিকায় অবস্থিত আমেরিকার একটা রিসার্চ ক্যাম্প থেকে। আমরা জেরি শেফার্ড আর চার্লি কুপার নামে দুই বন্ধুকে দেখতে পাই। এরা দুজন নিজেদের বস অ্যান্ডির সঙ্গে এই সায়েন্স ক্যাম্পে দেখাশোনা করত। জেরির কাজ হলো যখনই এখানে কেউ কোনো গবেষণার জন্য আসবেন তখন ওনাকে ওনার প্রয়োজন মতন আশেপাশের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এখন কোথায় কোন রাস্তা দিয়ে যাবে সেই ম্যাপ তৈরি করার দায়িত্ব ছিল চার্লির উপরে। আর জেরিকে এই কাজে সাহায্য করত তার পোষা ৮টি কুকুর। এখানে এই সমস্ত কাজে সাহায্য করার জন্য জেরি তার কুকুরগুলোকে নিজের বাচ্চার মতন ভালোবাসত, যে কারণে এরা সবাই জেরির সমস্ত আদেশ মেনে চলত। এবার একদিন সকালবেলা একটা ছোট প্লেন এদের বেস ক্যাম্পের রানওয়েতে এসে ল্যান্ড করে। আর সেই প্লেনের পাইলটের নাম ছিল কেটি। ওর কাজ ছিল প্লেন অথবা হেলিকপ্টারের সাহায্যে লোকজনকে এই বেস ক্যাম্পে নিয়ে আসা আর এখান থেকে তাদের কাজ শেষ হয়ে গেলে নিয়ে যাওয়া। এখন দেখা যায় ও নিজের সঙ্গে এই প্লেনে করে ডেভিস ম্যাকলারেন নামে এক ব্যক্তিকে নিয়ে আসে। আর সে সবাইকে জানায় কিছুদিন আগে এই ক্যাম্পের একটু পাশেই মাউন্ট মেলবোর্ন নামের একটা জায়গায় উল্কার ছোট একটা টুকরো এসে পড়েছে। আর উনি এখানে সেই উল্কার টুকরোটাকে খুঁজতে এসেছেন। এখন জেরির কাজ হলো প্রফেসর ডেভিসকে ওই মাউন্ট মেলবোর্নে নিয়ে গিয়ে ওই উল্কার টুকরোটাকে খুঁজে বের করা আর তারপর ওখান থেকে সুরক্ষিত অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে আসা। এবার সবকিছু শোনার পর জেরি বলে, আপনি যে জায়গাটায় যেতে এখানে এসেছেন সেখানে যাওয়ার রাস্তাটা মোটেও সহজ না। ওই পুরো জায়গাটি পাহাড়ের গভীর খাত আর জলাভূমিতে ঘেরা, আর এমনিতেও কিছুদিনের মধ্যেই শীতকাল এসে পড়বে। আর এই মুহূর্তে ওই জায়গাটা খুবই বিপজ্জনক হয়ে যাবে। কিন্তু ডেভিস তাকে বলে যত কষ্টই হোক সে সেখানে যাবেই। তখন জেরি বলে, ঠিক আছে, আমাদেরকে যদি ওখানে যেতেই হয় তাহলে এই কাজের জন্য আমাদেরকে কুকুরে টানা বাহন ব্যবহার করতে হবে, কারণ ওই খারাপ রাস্তায় কোনো রকম গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। এবার তারা সেই রাতটা ওই ক্যাম্পে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে এরা দুজন মাউন্ট মেলবোর্নে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। প্রফেসর ডেভিস ওনার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে কুকুরের টানা বাহনের উপরে তুলে নেন। এবার জার্নি শুরু করার আগে জেরি তার কুকুরগুলোর সাথে ডক্টর ডেভিসের পরিচয় করিয়ে দেয়। এদের মধ্যে থেকে মায়া নামের কুকুরটি জেরির অনেক প্রিয় ছিল আর ও বাকি সমস্ত কুকুরদের লিডার ছিল। এদের মধ্যে ম্যাক্স নামের একটা কুকুর ছিল, যে বয়সে সবথেকে ছোট ও স্বভাবে খুবই দুরন্ত ছিল। তার তখনও ট্রেনিং চলছিল। এবার সবার সাথে পরিচয় করার পর নিজেদের একটা ছবি তুলে জেরি আর ডেভিস মেলবোর্নের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জার্নি শুরু করার পর প্রথমের দিকে বেশ কিছুটা রাস্তা তাদের বেশ ভালোই কাটছিল। মাঝে মাঝে কিছুটা সময় তাদেরকে বাহন থেকে নেমে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে হচ্ছিল, আবার নিজেদের গতিবেগ কমিয়ে খুবই আস্তে আস্তে সাবধানতার সঙ্গে এগোতে হচ্ছিল। এবার বেশ কিছুক্ষণ পর ওরা একটা হিমবাহের উপরে এসে পৌঁছায়, যেখানে ওদের পায়ের নিচে থাকা বরফগুলো খুবই নরম ছিল আর এই বরফের নিচে অনেক গভীর খাদ ছিল। এখন এরা যদি কোনোভাবে বরফ ভেঙে ওই খাদের মধ্যে পড়ে যায় তাহলে ওখান থেকে বেঁচে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। সেজন্য জেরি এখন এই বাহন থেকে নেমে একটা বরফের গভীরতা দেখতে থাকে আর ডক্টর ডেভিসকে বলে দেয় সে যেন আস্তে আস্তে ঠিক ওর পেছন পেছন এগিয়ে আসে। ওই কুকুরগুলোর মধ্যে থেকে ম্যাক্স নামে সেই বাচ্চা কুকুরটা তাদের বাহনটাকে অন্যদিকে টানতে শুরু করে, যার ফলে প্রফেসর ডেভিস ও বাহনটা নিয়ে একটু হালকা বরফের উপর চলে যায়। তখনই সেটি হঠাৎ করে ভেঙে যায় আর সে সেখান থেকে আস্তে আস্তে নিজের খাদের মধ্যে পড়ে যেতে শুরু করেন। কিন্তু এটা দেখতে পেয়ে জেরি তাড়াতাড়ি করে নিজের কুকুরদের সাহায্যে ওনাকে ওই খাদ থেকে উপরে তুলে নিয়ে আসে। আর এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচার পর ডেভিস খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে কোনোভাবে হার মানতে চাইছিল না। সেজন্য ওরা দুজন আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর অল্প কিছুদিনের মধ্যেই ওরা মাউন্ট মেলবোর্নে পৌঁছে যায়। সেখানে কিছুদিন অবস্থান করে প্রফেসর ডেভিসকে ওই উল্কাটি খুঁজে বের করতে হবে আর সেজন্য আগামী বেশ কিছুদিন এরা দুজন এই পাহাড়েই থাকবে। এদিকে দেখা যায় ওয়্যারলেসের সাহায্যে এদের বেস ক্যাম্পে খবর পাঠানো হয়েছে কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর একটা বরফের ঝড় আসতে চলেছে। সেজন্য এরা সবাই যেন যত তাড়াতাড়ি সম্ভব একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। এই খবরটা জানার পর জেরি আর ডক্টর ডেভিসকে তারা তাড়াতাড়ি করে ক্যাম্পে ফিরে আসতে বলে, কিন্তু এটা জানার পর ডেভিসের খুবই মন খারাপ হয়ে যায়। ডেভিস বলে, আমি বহু দূর থেকে শুধুমাত্র এই উল্কার টুকরোটাকে খোঁজার জন্য এখানে এসেছি, আর এখানে আসার পর এভাবে খালি হাতে আমি ফিরে যেতে চাই না। এটা শুনে প্রথমের দিকে জেরি কোনোভাবেই রাজি হচ্ছিল না। জেরি বলে, আপনাকে এখান থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ, আর তাই আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না।
তখন ডেভিস জেরিকে বলে, আমরা যে কাজটাকে ভালোবাসি তার জন্য একটু ঝুঁকি তো নিতেই হয়। তখন জেরি বলে, ঠিক আছে, তাহলে আমরা এখানে খুব অল্প সময় থাকবো আর আপনাকে তার মধ্যেই উল্কাটি খুঁজে বের করতে হবে। আর এরপর থেকেই ওরা দুজন আশেপাশে এলাকায় ওই উল্কাটাকে খুঁজতে শুরু করে এবং একদম শেষ মুহূর্তে ডেভিস ওই উল্কার টুকরোটাকে খুঁজে পায়। তারপর তারা দুজন তাড়াতাড়ি করে নিজেদের বেস ক্যাম্পে ফিরতে শুরু করে, কিন্তু হঠাৎ জেরি দেখে ওর একটা কুকুরের পা থেকে রক্ত বেরোচ্ছে। তাই সে যাত্রা থামিয়ে কুকুরটার পায়ের চিকিৎসা করতে থাকে। আর সে সময় ডেভিসকে ওয়াকিটকির সাহায্যে নিজেদের বেস ক্যাম্পে একবার যোগাযোগ করতে বলে, কিন্তু এই কাজটা করার জন্য ডেভিস কোনো সিগন্যাল খুঁজে পাচ্ছিল না। ডেভিস সিগন্যাল খুঁজতে গিয়ে ও ভুল করে পাশের একটা গভীর খাদের মধ্যে পড়ে যায়, যে কারণে প্রচণ্ড আঘাতের সঙ্গে সঙ্গে ওর একটা পা ভেঙে যায়। আর ডেভিস তখন একটু নড়াচড়া করতেই পাতলা বরফটা ভেঙে সে নিচে ঠান্ডা জলের মধ্যে পড়ে যায়। তাই সে খুবই ভয় পেয়ে যায় আর ওখান থেকে সাঁতার কেটে উপরে ওঠার জন্য নিজের সমস্ত শক্তিও হারিয়ে ফেলেছিলেন। আর ওনাকে এই অবস্থায় দেখতে পেয়ে জেরি তাড়াতাড়ি করে এগিয়ে আসে আর মায়াকে দিয়ে একটা দড়ি পাঠিয়ে দেয়। তারপর দড়িটাকে টেনে ওনাকে জল থেকে উপরে তুলে আনে, কিন্তু এখন অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ডেভিস পুরোপুরি অজ্ঞান হয়ে গেছেন। সেজন্য জেরি ডেভিসকে বেশ কিছু শুকনো জামাকাপড় পরিয়ে ওই বাহনের উপরে শুয়ে ভালো করে ঢেকে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে ওখানে ঝড় শুরু হয়ে গিয়েছিল, যে কারণে দূরের কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। এমনকি এই প্রচণ্ড ঠান্ডায় জেরি নিজেও খুব দুর্বল হয়ে যেতে শুরু করছিল। সে মায়াকে বলে দেয় সে যেন এদের সবাইকে সুরক্ষিত অবস্থায় ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যায়। আর এরপরও উঠে এই ঝড়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের চোখ মুখ ঢেকে বসে থাকতে শুরু করে। জেরির এই কুকুরগুলো এতটাই বিশ্বস্ত ছিল যে কঠিন পরিস্থিতিতেও ও চোখ বন্ধ করে এদেরকে ভরসা করতে পারছিল। এই কুকুরগুলো নিজে থেকেই বাহনটাকে টানতে টানতে খুবই অল্প সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে এসেছে, কিন্তু দেখা যায় এই প্রচণ্ড ঠান্ডায় জেরির হাতের সবকটা আঙ্গুলের রক্ত জমে গেছে। আর এখন সঠিক সময়ের মধ্যে ওর চিকিৎসা না করা হলে ওর আঙ্গুলগুলোকে হয়তো কেটে বাদ দিতে হবে। আর ডেভিসের অবস্থা তো প্রতি মুহূর্তে খারাপ হচ্ছিল, যেটা দেখে ওই ক্যাম্পের মধ্যে থাকা বাকি সবাই ঠিক করে নেয় যত তাড়াতাড়ি সম্ভব এদের দুজনকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু যে প্লেনে করে এদের যাওয়ার কথা ছিল সেই প্লেনটা এতটা ছোট ছিল যে বাকি সবার সঙ্গে জেরির ওই 8টা কুকুর নেওয়ার মতন জায়গা ছিল না। কিন্তু জেরিও কোনোভাবে ওই কুকুরগুলোকে ওখানে ছেড়ে যাবে না। তখন কেটি বলে, তোমার আঙ্গুলে যা অবস্থা, এই মুহূর্তে তোমার চিকিৎসা দরকার, আর তাই সবাইকে হসপিটালে পাঠিয়ে তারপর আবার এই কুকুরগুলোকে নিয়ে যাব। আর তাই এখন বাধ্য হয়ে জেরি কেটির এই কথাই রাজি হয়ে যায়। কিন্তু প্লেনে ওঠার আগে 8টা কুকুরকেই একটি মোটা চেনের সাথে বেঁধে রাখে, যাতে কেটি যখন কিছুক্ষণ পর এদেরকে নেওয়ার জন্য ফেরত আসবে তখন অন্য কোথাও যেন এরা চলে যেতে না পারে। এবার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই প্লেনে করে ওখান থেকে চলে আসে, আর কুকুরগুলো তখন চুপচাপ মন খারাপ করে ওই প্লেনের দিকে তাকিয়ে থাকে। আর ওদেরকে ওখানে ওইভাবে দেখে জেরির খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। এরপর সিন শিফট হয় আর দেখা যায় রাস্তায় আস্তে আস্তে জেরি অজ্ঞান হয়ে যায়। আর যখন ওর জ্ঞান ফেরে তখন ও নিজেকে হসপিটালের মধ্যে দেখতে পায়। কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথে জেরি নিজের শরীরের কোনো রকম পরোয়া না করে তার বন্ধু চার্লিকে প্রশ্ন করে আমার কুকুরগুলোকে ওখান থেকে নিয়ে এসেছে কিনা। তখন চার্লি বলে, আসলে এই মুহূর্তে আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেছে যে সেনাবাহিনী আর কোনোভাবেই কেটিকে আমাদের বেস ক্যাম্পে ফিরে যেতে দেয়নি। যেটা শুনে জেরি খুবই অবাক হয়ে যায়, কারণ তারা কথা দিয়েছিল ওই কুকুরগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে। সেজন্য ও তাড়াতাড়ি কথা বলার জন্য কেটির সঙ্গে দেখা করে। কেটি ওকে জানায় এই খারাপ পরিবেশের জন্য সেনাবাহিনী এখন কাউকে প্লেন চালানোর অনুমতি দিচ্ছে না, তাই আমি কোনোভাবেই ওখানে ফিরে যেতে পারিনি। এবার জেরি একজন আর্মি অফিসারের কাছেও নিজের কুকুরগুলোকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চাইতে থাকে, কিন্তু উনি বলেন এই মুহূর্তে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তখন জেরি বলে, তাহলে আপনি যদি আমাকে প্লেনের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি ওখানে গিয়ে 3 ঘন্টার মধ্যে ওই কুকুরগুলোকে নিয়ে আবার ফিরে চলে আসব। কিন্তু ওই অফিসারটা বারণ করে দেন, যেটা শোনার পর জেরি মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। আর আজ 4 দিন হয়ে গেল ওই চেনে বাঁধা অবস্থায় কুকুরগুলো জেরির জন্য অপেক্ষা করে যাচ্ছে। আর জেরি এখন আমেরিকার ওয়াশিংটন শহরে চলে এসেছে আর বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করছে, যাতে এদের কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে ও নিজেই ওই কুকুরগুলোকে ফিরিয়ে আনতে পারে। অনেক দিন ধরে অনেক চেষ্টা করার পরেও জেরি কোনো জায়গা থেকেই কোনো রকম সাহায্য পায় না, কিন্তু এত সব কিছুর পরেও জেরি হার মানতে চাইছিল না। এরপর কোনো উপায় না দেখে জেরি ডেভিসের সঙ্গে দেখা করে আর তিনি জেরিকে এখানে দেখার পর খুবই খুশি হন। এবার জেরি ওনাকে সমস্ত ঘটনা খুলে জানিয়ে ওনার কাছে সাহায্য চাইতে থাকে। তখন ডেভিস জেরিকে বুঝায়, ওখান থেকে আসার আগে তুমি ওই কুকুরগুলোকে চেন দিয়ে বেঁধে রেখেছিলে, আর 15 দিন ধরে ওখানে কিছু না খেয়ে থাকার জন্য ওই কুকুরগুলো এতক্ষণে মারা গেছে। আর এমনিতেও এখন তোমার পক্ষে ওখানে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই এখন তুমি ওদের সবাইকে ভুলে যাওয়ার চেষ্টা করো। এটি শুনে জেরির মন অনেক খারাপ হয়ে যায়। তখন সে ডেভিসকে বলে, তুমি কি ওদের উপকারটা ভুলতে পারবে? তুমি তাদের জন্যই এখানে বেঁচে আছো। রোজ রাতেই ওদের চিন্তায় আমি ঘুমাতে পারি না। ওরা যদি মারাও যায় তাও আমি ওখানে গিয়ে দেখতে চাই। আমার পক্ষে এভাবে চুপচাপ বসে থাকা কোনোভাবেই সম্ভব না।
যেভাবেই হোক আমি ওদের জন্য আবার ওখানে যাব। আর এদিকে দেখা যায় 15 দিন হয়ে গেল, ওই কুকুরগুলো গলায় চেন বাঁধা অবস্থায় ওখানেই বসে আছে। এবার হঠাৎ পাশে একটা পাখি উড়ে এসে বসে। সবাই খুবই উত্তেজিত হয়ে চিৎকার করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগে। যেহেতু বিগত 15 দিন ধরে এরা কোনো কিছু খেতে পায়নি, তাই অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারা নিজেদের গলায় বেঁধে রাখা ওই চেনগুলোকে ভেঙে ফেলতে শুরু করে। এখানে বাকি সমস্ত কুকুর পালিয়ে গেলেও ওলফ জ্যাক নামের একটা বয়স্ক কুকুর চুপ করে বসে থাকে। এই মুহূর্তে ও নিজেকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করে না। আসলে ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। আর ওলফ জ্যাককে ওই অবস্থায় দেখে মায়া ওর মাথাটা চেটে দিয়ে ওকে বিদায় দিয়ে চলে আসে। এবার ওই পাখিটাকে ধরার জন্য এই 7টা কুকুরই ওর পিছনে ছুটতে শুরু করে। আর কিছুটা এগোনোর পরেই এরা দেখতে পায় সামনে এক ঝাঁক পাখি ছিল। তাই এখানে ঠিকভাবে শিকার করতে পারলে এরা প্রত্যেকেই পেট ভরে খেতে পারবে। তাই মায়ের নেতৃত্বে এরা সবাই ওই পাখির ঝাঁকের মধ্য থেকে বেশ কিছু পাখির শিকার করে নেয়। এরপর সমস্ত কুকুরগুলো নিজেদের শিকার মায়ের সামনে এনে রেখে দেয়। কারণ মায়া ছিল তাদের লিডার, তাই সে সবার আগে ওর নিজের খাবারটা বেছে নেবে। এবার মায়া ওখান থেকে একটা পাখি তুলে নেওয়ার পর বাকি সবাই ওই খাবারগুলো ভাগাভাগি করে খেয়ে নেয়। আর এইভাবে দীর্ঘ 15 দিন পর এরা সবাই একটু খেতে পায়। আর এখন থেকে এদের সবাইকে আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করে নিজেদের পেট ভরাতে হচ্ছিল। এখন পর্যন্ত গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আপনার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আশা করি এতক্ষণে সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাই আপনার সাপোর্টের জন্য ধন্যবাদ। আর এইভাবে বেশ কিছুদিন চলার পর জয়ী নামের একটা কুকুর বরফের আস্তরণ ভেঙে নিচে খাদের মধ্যে পড়ে যায়, যে কারণে ও খুবই আহত হয়ে যায়। আর তাই ওর বাকি বন্ধুরা অন্য রাস্তা দিয়ে ঘুরে জয়ীর পাশে এসে বসে থাকে। আর সবাই মিলে এখানে ওর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু সারা রাত ধরে বরফে ঝড়ের মধ্যে বসে থাকার পর পরের দিন সকালে ওরা খেয়াল করে জয়ী নামের ওই কুকুরটি মারা গেছে, যে কারণে এদের প্রত্যেকেরই খুবই মন খারাপ হয়ে যায়। আর এরপর তারা চুপচাপ ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ম্যাক্স নামের ওই কুকুরটা তাদের সঙ্গে না গিয়ে জয়ীর মৃতদেহের পাশে চুপচাপ বসে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ পর ওখানে আবার তুষারঝড় শুরু হয়ে যায়, যা দেখে ম্যাক্স খুবই ভয় পেয়ে যায়। আর তাই সে তাড়াতাড়ি করে নিজের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ও জোরে জোরে আওয়াজ করে নিজের বন্ধুদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ম্যাক্স এখন তার বন্ধুদের থেকে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। আর এদিকে জেরি তার নিজের প্রিয় কুকুরগুলোর কথা ভোলার জন্য ছোটখাটো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ একদিন কেটি ওর সঙ্গে দেখা করতে আসে। কেটি বলে, অ্যান্টার্কটিকা থেকে তুমি ফিরে আসার পর আমাদের সবার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছো। আর আমি শুনলাম তুমি নাকি নিজের ওই ট্যুর গাইডের চাকরিটাও ছেড়ে দিয়েছো। ওখানেই যা কিছুই হয়েছে তুমি এইভাবে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি তো ওদেরকে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করেছো। তখন জেরি বলে, আমি ওদেরকে ভুলতে পারছি না, এমনকি এখনও অবধি আমি রাতে ঠিকঠাকভাবে ঘুমাতে পারি না। সবসময় ওদের মুখগুলো আমার সামনে ভেসে ওঠে। এবার কেটির সাথে এই কথাগুলো বলার পর জেরি জন নামের একটা লোকের সঙ্গে দেখা করতে চলে যায়। সে একজন ডগ ট্রেনার ছিল। জেরি ওই 8টা কুকুর তার কাছ থেকে নিয়ে এসেছিল। আর এখন ওই ঘটনার জন্য জেরি জনের কাছে ক্ষমা চায়। তখন জন বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। এরপর জন বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা শিকার করতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মধ্যে থাকা একটা বিশাল ভাল্লুক আমার বাবার উপরে আক্রমণ করে ওনাকে মেরে ফেলার চেষ্টা করে। এরপর জ্ঞান ফেরার পর উনি দেখতে পান তার 6টা কুকুরের মধ্যে থেকে 2টো কুকুর বাবার জীবন বাঁচানোর জন্য ওই ভাল্লুকের সাথে লড়াই করতে গিয়ে ওখানেই মারা গেছে। আর বাকি কুকুরগুলোকে ওখানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আমার বাবা যখন সুস্থ হন তখন তাদেরকে খোঁজার জন্য উনি আবার জঙ্গলে ফিরে যান। উনি বলতেন, আমি ওই কুকুরগুলোকে পাই আর না পাই, কিন্তু আমার যাওয়াটা খুবই দরকার। আর এই গল্পটা থেকে শিক্ষা নিয়ে তুমি জীবনে এমন কাজ করো যাতে তুমি সারা জীবন নিজের উপরে গর্ববোধ করতে পারো। আর এটা শোনার পর জেরি ঠিক করে নেয় ও যেভাবেই হোক অ্যান্টার্কটিকায় ফিরে যাবে। এখন ও আর কারোর সাহায্যের জন্যই অপেক্ষা করবে না। এদিকে দেখা যায় আজ 133 দিন হয়ে গেছে। চারদিকে খাবারের খোঁজ করতে করতে মায়া আর তার সঙ্গীরা একটি ক্যাম্প খুঁজে পায়। তারা দেখে ক্যাম্পের মধ্যে বেশ কিছু খাবার রাখা ছিল। এতদিন পর মায়া আর তার সঙ্গীরা আবার নিজেদের পেট ভরে কিছু খেতে পারে। কিন্তু ম্যাক্স এখনও নিজের বন্ধুদের থেকে আলাদা হয়ে একা একা ঘুরে বেড়াচ্ছিল। অনেক চেষ্টা করার পরেও ম্যাক্স তার বন্ধুদেরকে খুঁজে পাচ্ছিল না। এদিকে ম্যাক্স কোনো রকম খাবারও খুঁজে পাচ্ছিল না। আর অন্যদিকে উল্কাপিণ্ডটা খুঁজে বের করার জন্য ডেভিসকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছিল। আর অভিনন্দন জানানোর জন্য জেরিও ওই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল। জেরি ওনাকে বলে আজ রাতেই সে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আর ওখান থেকে কোনো রকমভাবে অ্যান্টার্কটিকায় যেতে পারলেই ওই কুকুরগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবে। তখন ডেভিস বলে, তাহলে তুমি ওখানে যাওয়ার জন্য সাহায্য পেয়েই গেছো। জেরি তখন বলে, না, আমি নিজে থেকেই ওখানে যাচ্ছি। আমি শুধুমাত্র নিউজিল্যান্ড অবধি পৌঁছানোর ব্যবস্থা করেছি, আর ওখানে পৌঁছানোর পর আমি কোনো না কোনোভাবে চলে যেতে পারবো। তখন ডেভিস বলে, কিন্তু শেষ অবধি তুমি যদি কোনোভাবেই ওখানে পৌঁছাতে না পারো তাহলে? তখন জেরি বলে, আপনার কি মনে আছে ওই উল্কাটা খুঁজতে যাওয়ার আগে আপনি আমাকে বলেছিলেন যদি কোনো জিনিসকে ভালো লাগে তাহলে একটু ঝুঁকি তো নিতেই হবে। আর এখন আমি আপনার কথাটাকে মনে করে রিস্কটা নিচ্ছি।
জেরির এই কথাগুলো প্রফেসরের মনে একটা দাগ কাটে, আর সেজন্যই বাড়ি ফেরার পর উনি জেরিকে সাহায্য করার জন্য চিন্তা ভাবনা করতে শুরু করেন। এদিকে ম্যাক্স খাবার খুঁজতে খুঁজতে একটা জমে থাকা জলাশয়ে একটা তিমির মৃতদেহ দেখতে পায়। এটি দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল কোনো শিকারী পশু আগে থেকেই আক্রমণ করে ওর শরীরের মাংস খেয়ে গেছে, আর এখন ম্যাক্স তাড়াতাড়ি এর কাছে এসে ওর মাংস খাওয়ার চেষ্টা করে। তখন দেখা যায় হঠাৎ করে ওই তিমিটার পেটের ভিতর থেকে এক হিংস্র শিল মাছ বাইরে বেরিয়ে এসে তাকে আক্রমণ করার চেষ্টা করে। আর এই শিল মাছটাকে দেখার পর ম্যাক্সও পালাতে শুরু করে, কিন্তু দেখা যায় ততক্ষণে মায়া আর বাকি কুকুরগুলো তাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গিয়েছিল। আর এখন নিজের বন্ধুদেরকে দেখতে পেয়ে অনেকটা সাহস ফিরে পায় ম্যাক্স। ও আবার ওই তিমির কাছে গিয়ে ওর শরীর থেকে এক টুকরো মাংস ছিঁড়ে পালাতে শুরু করে। সেটা দেখে ওই শিল মাছটা ওকে মারার জন্য ওর পিছে দৌড়াতে শুরু করে। সেই সুযোগে মায়া আর বাকি কুকুররা ওই তিমি মাছের ওখান থেকে মাংস খেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই শিল মাছটা আবার পিছনে ফিরে আসতে শুরু করে। ওই শিল মাছটা রেগে গিয়ে মায়ের উপরে আক্রমণ করে, আর তখন ওখানে থাকা বাকি সমস্ত কুকুররা ভয়ে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু মায়ের এই অবস্থা দেখে ম্যাক্স তাড়াতাড়ি করে ছুটে এসে ওকে বাঁচানোর চেষ্টা করে, আর তাই শিল মাছটা ভয় পেয়ে ওই তিমিটা আর মায়াকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় মায়া খুবই আহত হয়ে যায়। পায়ে প্রচণ্ড আঘাতের ফলে এখন ওর ঠিক করে হাঁটার ক্ষমতা ছিল না। আর এদিকে দেখা যায় জেরি নিউজিল্যান্ডে পৌঁছে গেছে, আর এখান থেকে একটা জাহাজে করে তাতে অ্যান্টার্কটিকায় পৌঁছাতে হবে। কিন্তু এই কাজের জন্য কোনো জাহাজ মালিকই ওকে সাহায্য করতে চাইছিল না, তাই আস্তে আস্তে জেরি খুবই হতাশ হয়ে যেতে শুরু করে। কিন্তু তখন দেখা যায় ওখানে কেটি, চার্লি আর প্রফেসর ডেভিস পৌঁছে গিয়েছিলেন। জেরি এখানে এদের সবাইকে দেখে খুবই খুশি হয়। এবার এরা সবাই একটা হেলিকপ্টার নিয়ে মাঝ সমুদ্রে একটা জাহাজের উপরে চলে আসে, কিন্তু কিছু দূর গিয়ে জাহাজটি একটি সমস্যার কারণে থেমে যায়। এখন এই জাহাজ থেকে এদের বেস ক্যাম্পটা এতটাই দূরে ছিল যে হেলিকপ্টারের সাহায্যে ওই ক্যাম্পে গিয়ে আবার ফিরে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই তারা হেলিকপ্টার নিয়ে ইতালিয়ান ক্যাম্প পর্যন্ত এসে সেখান থেকে স্নোকার নিয়ে নিজেদের ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই জেরি আর বাকিরা স্নোকারের সাহায্যে নিজেদের বেস ক্যাম্পে চলে এসেছে। আর এখানে নামার পর জেরি খুবই ভয় নিয়ে ওই চেনটার দিকে এগোতে শুরু করে। এখন এই পুরো চেনটায় মোটা বরফের আস্তরণের নিচে চাপা পড়ে গেছে। এবার চেনটা ধরে একটু এগোনোর পর জেরি বরফের মধ্যে থেকে উলফ জ্যাক নামে বয়স্ক কুকুরের মৃতদেহ খুঁজে পায়, যা দেখে জেরি খুবই কষ্ট পায় এবং জেরির মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। জেরি মনে করেছিল বাকি কুকুরগুলোও হয়তো চেনে বাঁধা অবস্থায় চাপা পড়ে মারা গেছে, কিন্তু চেনটা ধরে একটু জোরে টান দেওয়ার পর ও দেখতে পায় সবগুলো কুকুর ওখান থেকে চেন ছিঁড়ে পালিয়ে গেছে, যা দেখে জেরি আর বাকি সবাই খুবই খুশি হয়। ওরা মনে করেছিল ওই কুকুরগুলো হয়তো এখনো বেঁচে আছে। আর এদিকে কিছুটা দূর থেকে জেরি আর বাকি সবার গলার আওয়াজ শুনতে পেয়ে দূর থেকে সব কুকুরগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তাদের সবাইকে আসতে দেখে জেরি খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এখন দীর্ঘ 6 মাস পর এই অবস্থায় দেখে ওরা সবাই এদেরকে আদর করতে শুরু করে। এবার জেরি খেয়াল করে দেখে ওই 8টা থেকে এখানে শুধুমাত্র 5টা কুকুর ছিল, আর সে মনে করেছিল উলফ জ্যাকের মতন বাকিরাও হয়তো মারা গেছে। সেজন্য এই 5টি কুকুরকে গাড়িতে তুলে ও ফিরে আসতে শুরু করে, কিন্তু ম্যাক্স কোনোভাবে গাড়িতে উঠতে চাইছিল না। ও জেরির দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে ডাকতে অন্যদিকে যেতে শুরু করে, আর তাই জেরি ওকে ধরে আনার জন্য ওর পিছনে ছুটতে শুরু করে। কিন্তু কিছুটা এগোনোর পর সে দেখে বরফের উপরে খুবই অসুস্থ অবস্থায় মায়া শুয়ে আছে, আর সে এখনও জীবিত ছিল। আর নিজের সবচেয়ে প্রিয় কুকুরকে জীবিত পেয়ে খুশিতে জেরির চোখে জল চলে আসে। সে মায়াকে কোলে তুলে ম্যাক্সকে সঙ্গে নিয়ে নিজেদের গাড়ির দিকে ফিরে আসতে শুরু করে। আর 6 মাস ধরে অনেক চেষ্টা করার পর শেষ অবধি ও নিজের কুকুরগুলোকে জীবিত অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতে পারে। আর যাওয়ার আগে ওরা উলফ জ্যাকের কবর বানিয়ে দেয়, আর ওই কবরে আরও একটা মৃত কুকুরের গলার বেল ঝুলিয়ে রাখে। আর এখানে এই সিনেমার গল্পটা শেষ হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান, তাই আপনার পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কি আরও এমন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান? কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর ঝটপট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। আর আশা করি এতক্ষণে সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাই অনেক ধন্যবাদ।